এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। কোন মুসলমানের ধর্ম নিয়ে অবমাননা করার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পেরও নাই, সেখানে তো শুভেন্দু অধিকারী একটা সামান্য পুঁটি মাছ। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এবার পুরোপুরি ফেসে গেলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর গদিতে বসার এক সপ্তাহ পেরোতে না পেরোতে নিজের পদ হারাতে চলেছেন তিনি। নিজের সবচেয়ে কাছের এবং দীর্ঘদিনের বিশ্বস্ত পিএসকে কি নিজের নির্দেশেই চিরতরে সরিয়ে দিয়েছিলেন শুভেন্দু? সীমান্তে যদি আর একটা হত্যাকাণ্ড ঘটে, একটা লাশের বিনিময়ে 10টা লাশ সীমান্তের ওই পারে পৌঁছে। আমাদের ডিজিএফআই কেন ভারত ভ্রমণের প্রতি এত গুরুত্ব দেওয়া শুরু করলো? পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসার পর প্রথম রাষ্ট্রীয় সফর কেন ভারতে করে? আমাদের ম্যানেজ বোর্ডের প্রধানমন্ত্রী কেন তার প্রথম রাষ্ট্রীয় সফর ভারতে হবে বলে অলরেডি ঘোষণা দিয়েছেন? এত জায়গা থাকতে কেন ভারত থেকেই ট্রেনের কোচ আমদানি করার পরিকল্পনা করা হয়েছে? যেই ভারতে সার নাই, তারা চায়না থেকে সার আমদানি করছে, সেই ভারতের কাছে যাদের নিজেদেরই নাই, তাদের কাছে আমরা কেন সার চেয়ে প্রস্তাবনা পাঠাচ্ছি? অনেকে মনে করেন ভারত আমাদের শত্রু। আমি মনে করি বাংলাদেশি ভারতীয়রা আমাদের সবচেয়ে বড় শত্রু। এই বাংলাদেশি ভারতীয়দের থেকে এই দেশকে মুক্ত করতে হবে। সর্বপ্রথম করণীয় হলো দালাল মুক্ত দেশ করতে হবে। এখন দালাল এই বাংলাদেশের মতো এত সহজে সস্তায় বিনা পয়সায় দালাল কোনো দেশে পাওয়া যায়নি। আমি চেষ্টা করে দেখেছি নেপাল এবং অন্যান্য দেশে। নেপাল পারে, শ্রীলঙ্কা পারে, আমরা কেন পারি না সেটাও খুঁজে দেখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য মোট 5টা হল, ছাত্রদের জন্য মোট 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে। এর বাইরে চায়না থেকে আজকে আমরা ডাকসুর 15 জন সদস্য, বিপিজিএস যেসব 15 জন সদস্য চায়না যাচ্ছি। চায়না থেকে আবার ছাত্রীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণের জন্য ইতিমধ্যে তার অনুমোদন দিয়ে দিয়েছে। বাংলাদেশের বলেও বাংলাদেশের কোন সামরিক অফিসার বা নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করে কোন অফিসারকে যেন ভারতে না পাঠানো হয়। না চাইলেও আপনি ট্র্যাপে পড়বেন। আপনি দেখবেন আপনার রুমে সার্ভিস যিনি করতে আসছেন উনি একজন বিউটিফুল মহিলা, বিশ্বাস করেন। জামাতের যুগ যদি হয় সে তখন তো আর এটা করবে না মানে তা তো করে না। এটা তো স্বীকৃত। এটা আপনি আমার কি বললেন কি না বললেন আমার এটা যায় আসে না। হ্যাঁ, আমাদের এটা চরমুনার হলে আমি জানি না, বাট টু বি অনেস্ট উইথ ইউ, করলে করতে পারবেন না করতে পারবেন ইনভাবে। বাট দেখা গেল কুয়াকাটা হুজুরের উনি তো আবার কাকিকে নিয়ে আসছিলেন বা এই আই এম নট গেটিং ইনটু দিস পয়েন্ট লিডিস এন্ড জেন্টলম্যান। সো তারা এটা করেন না। কিন্তু আপনি দেখেন উনি বলছেন মানে আপনি গেলেন, আপনার রিসেপশনে আপনি পাবেন, এটা আগ থেকে সেট আপ করা থাকে। কোন হোটেলে আপনি যাচ্ছেন রিসেপশনে আপনি পাবেন বিউটিফুল সুন্দরী মহিলা আপনাকে মানে ভদ্রভাবে নম্রভাবে সুযোগ পেলে আপনার উপর সে ঝাঁপিয়ে পড়বে, মানে আপনাকে সুযোগ দিবে। ওয়াই? বিকজ ইউ আর টু ট্র্যাপ ইউ, দ্যাটস হোয়াট ইট ইজ। একখান কথায় আছে যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে একদম যেন পিপিলিকার পাখা গজিয়ে গেছে তার। হ্যাঁ দর্শক শ্রোতা, ক্ষমতায় আসার পরে এই শুভেন্দু অধিকারী ভারতে মুসলমানদের উপরে এমন স্টিম রোলার চালু করেছে, এমন আইন চালু করে দিয়েছে যেন মুসলমান শান্তিমতো ইবাদত করতে না পারে। মুসলমান যেন এই যে আগামী কুরবানি ঈদ আসতেছে, অলরেডি গরু জবাই করা নিষিদ্ধ করে দিয়েছে, অলরেডি গরু বেচা কেনা নিষিদ্ধ করে দিয়েছে। এখন দর্শক ভিডিও শুরুতে আপনারা শুনেছেন একজনের বক্তব্য যে গরু জবাই করা নিষিদ্ধ করছে না, শুভেন্দু অধিকারীকে দিয়েই আগে কুরবানি করতে হবে। দর্শক এখন যাই হোক, কথাটা কিন্তু ভাই দারুণ বলছে, তাই না? ডায়লগটা কিন্তু সেই রকম ছিল। আর একটা বিষয়, শুভেন্দু অধিকারীর পিএস যিনি ছিল চন্দ্রনাথ, ওনাকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে, এটা সবাই আপনারা জানেন। ঠিক আছে, এখন রহস্য কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে তার পিএসকে হত্যা করিয়েছে শুভেন্দু অধিকারী নিজেই। দর্শক, কেন এই কাজটা করলো? আসলে শয়তানকে বিশ্বাস করা খুব কঠিন ভাই। শয়তানের সাথে থাকলে পরে অনেকে তো মনে করেন ফেরাউনের কাছেই, যেমন হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের পরিবারেই তো মানুষ হয়েছে, তাই হয়েছে না? কিন্তু ফেরাউনের পরিবার থেকে হযরত মুসা আলাইহিস সালাম কি খারাপ ছিল? ফেরাউনের সংস্পর্শে থেকে কি উনি কি ফেরাউনের মানে আমলনামা কি নিজের মধ্যে নিয়েছে? না, নেয়নি। তিনি আল্লাহর একত্ববাদ স্বীকার করে কাজ করে গেছে। তো শুভেন্দু অধিকারীর যিনি পিএস ছিল তিনি হয়তো ভালো মানুষ ছিল, সে মুসলমান না হোক, কিন্তু মুসলমান না হলেই যে খারাপ তা তো না, ওই ধর্মের মধ্যে তো ভালো মানুষ আছে, ঠিক আছে। কিন্তু শুভেন্দু অধিকারী তো একটা টাটকা শয়তান, যার জন্যই হয়তো তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। তো যাই হোক দর্শক শ্রোতা, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বর্তমান কেমন, হ্যাঁ সেটা আমাদের খুব ভালো করে জানা। বিগত ডক্টর ইউনূসের আমলে ভারতের সাথে সম্পর্ক দার মাছের মতো হয়েছিল, এবং তার আগের আমলে অর্থাৎ শেখ হাসিনার আমলে ভারতের
সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো হয়েছিল এবং বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন? না দার মাছের মতো, না স্বামী স্ত্রীর মতো, না ভালো না মন্দ। দর্শক, না ভালো না মন্দ। প্রথম যখন জনাব তারেক রহমান বাংলাদেশের সরকার দেশে ফিরলো লন্ডন থেকে, তখন সবাই বলল যে ভারতের পরামর্শ, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে ইন করেছে জনাব তারেক রহমান এবং ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তিনি চলবে। কিন্তু বর্তমানে যেটা বোঝা যাচ্ছে, অনেক কিছুতেই চীনের সাথে পাকিস্তানের সাথে যেভাবে অনেক কিছুই চুক্তি করছে, তাতে বোঝা যাচ্ছে না ভারতের সাথে হয়তো জনাব তারেক রহমান চলবে না। কারণ তার মা তো কোনোদিন আপোষ করেনি, তার বাবা ভারতের সাথে কোনোদিন আপোষ করেনি, একমাত্র জিয়া পরিবারে কেউ আপোষ করেনি। এখন যদি তারেক জিয়া যদি এইটা আপোষ করে, তাহলে তো সেও ওই পক্ষের হয়ে গেল। তো দর্শক, যাই হোক, কথা বাড়াবো না। অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন, সেগুলো পুরোপুরি দেখতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং অনেক গোপন কিছু রহস্য জানতে পারবেন। তো চলুন কথা না বাড়াই, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। মানে পাকিস্তান কেন সারা বিশ্বের জন্য পাকিস্তান এখন ভেরি ইম্পর্টেন্ট, বা পাকিস্তানকে কেন সবার দরকার, এটা একটা মানে অ্যাঙ্গেলে বিভিন্ন ধরনের মেকানিজমে তারা বুঝিয়েছে পাকিস্তানকে। এর মানে না যে এরা পাকিস্তানপন্থী, কিন্তু পাকিস্তান কেন দরকার, কেন পাকিস্তানের রোল বা ভূমিকা মানে খুবই দরকারি সারা বিশ্বের শান্তি এবং আমি যদি বলি যে মানে আপনার স্থিতিশীলতার জন্য, সেটা নিয়ে একটা রিপোর্ট করছে। তো এটা আমার কাছে আজকের সাবজেক্ট না, এটা আগামীকালকে অন টাইমে লাইভ করার চেষ্টা করবো, তখন এটা নিয়ে আলোচনা হবে। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো পরিবর্তনের হাওয়া বইছে, এটা মোটামুটি মোটামুটি কনফার্ম। কতটুকু হবে সেটা অবশ্য দেখার বিষয়। তবে বলে রাখি, এখানে আজকে প্রথম আলো একটা সুন্দর রিপোর্ট করেছে, আপনাকে আমি দেখাই। প্রথম আলো লিখেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো দিয়ে, বন্ধ ভারতের দ্বার, প্রশিক্ষণের গন্তব্য এখন পাকিস্তান। ভেরি ভেরি সিগনিফিকেন্ট এবং ইম্পর্টেন্ট। পড়ে শোনাই আপনাদেরকে একটু, বিকজ এটা বাংলাদেশ আমরা কি কখনো কল্পনা করেছিলাম কিনা আমরা জানি না, তবে এখন মানে মোটামুটি এই ধরনের মানে আপনার সেখানে কি লিখেছেন, অর্থাৎ বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীরা এবং বিশেষ করে কর্মকর্তারা মানে আমলা যারা আছেন, তারা এখন ভারতে প্রশিক্ষণের জন্য না গিয়ে তারা এখন পাকিস্তানে, গভর্নমেন্ট পাকিস্তানে পাঠাচ্ছে। মানে এটা মোটামুটি ইন্টার গভর্নমেন্টের সময় থেকে শুরু হয়েছে আপনার এই কিসের জন্য, প্রশিক্ষণের জন্য। নজিরবিহীন একটা খবর কিন্তু লেডিস এন্ড জেন্টলম্যান আমাদের জন্য। বিশ্বাস করেন, আমি আমার অভিজ্ঞতা বা আমার জানাশোনা এবং আমাদের যারা বাংলাদেশে যারা এই বিষয়ে খুবই জানেন বা মানে মিলিটারিতে আছেন, আর্ম ফোর্সেসে আছেন, সামরিক বিষয়ে আসেন, পররাষ্ট্র বিষয়ে কাজ করেছেন, পররাষ্ট্র। আমি একটু আগে একজন বাংলাদেশের একজন সাবেক উপদেষ্টা এবং একজন পররাষ্ট্র জাতিসংঘে রাষ্ট্রদূত ছিলেন, মানে পার্মানেন্ট অ্যাম্বাসাডর, উনার সাথে আমার কথা হচ্ছিল যে কোন একটা বিষয় নিয়ে। উনি আমাদের সিলেট, নাম বলার দরকার নেই, সো মানে সিলেট অঞ্চলের আর কি। তো উনি বলছিলেন, ওনারা অন্য লেভেলের মানুষ, ওনারা সরাসরি কারো বিরুদ্ধে চারণ করেন না, কিন্তু ভিতর প্রচন্ড জাতীয়তাবাদে বিশ্বাস করেন। জাতীয়তাবাদ বলতে যদি আপনি বিএনপি বুঝবেন না, বিএনপি কোনো তো সমস্যা নাই, ওয়েলকাম, বাট মানে বাংলাদেশি জাতীয়তাবাদকে আমরা তো মনে করি যে আপনি বাংলাদেশি মানে আপনি বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস হতে হবে, এর কোনো বিকল্প নেই। এতে আপনি বিএনপি করেন কিনা আমার এটা দেখার বিষয় না, দ্যাট ইজ আ বটম লাইন, এটা হচ্ছে আমার বক্তব্য। আপনি দেখেন, উনি আমাকে বলছিলেন যে উনি মনে করেন, আমি আমার বক্তব্য দিচ্ছি না, উনার বক্তব্য দিচ্ছি, উনি মনে করেন বাংলাদেশের ভারতের যে ধরনের রাজনৈতিক এবং বাংলাদেশের প্রতি তাদের যে বিদ্বেষ এবং এক ধরনের সবসময় একটা ব্ল্যাক মাইন্ডেড বা ইল থট নিয়ে তারা বাংলাদেশে বা যে ধরনের আগ্রাসন বা পরিকল্পনা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের কোনো আমলা, বাংলাদেশের সামরিক অফিসার তো নাই। উনি বলছেন কোনো সামরিক অফিসারকে যেন ভুলে ভারতে পাঠানো না হয়, প্রয়োজনে টাকা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা চীনে যদি দরকার লাগে পাকিস্তানে। ভারতে বিলকুল উনি বলছেন নিষিদ্ধ, ভারতে পাঠানো যাবে না। ওনারা কি করেন, ওনার অভিজ্ঞতা এবং ওনার একটা বর্ণাঢ্য মানে আপনার আমলা হিসাবে বা কর্মকর্তা হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বড়, আমি তো বললামই, নাম বললাম না, ওনার একটা বর্ণাঢ্য এবং সবার কাছে উনি মানে গুরু হিসাবে এখনো ভালো আছেন উনি, এবং খুবই নাম করা সৎ মানুষ এবং কোনো ধরনের ইন্টিগ্রিটি এবং মানে কোনো ধরনের বিন্দু মাত্রকে প্রশ্ন তুলতে পারবে না কোনোভাবেই, যে কোনো ধরনের ফাউল লুক, সিরিয়াস ডিগনিটি এবং মর্যাদা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন, বিএনপি সভায় কাজ করেছেন, অনেক আগ থেকে উনি কাজ করেন। তো ওনাকে আমি বলি, মানে ওই যে উনি বলেছেন বাংলাদেশের ভুলেও বাংলাদেশের কোনো সামরিক অফিসার বা নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করে কোনো অফিসারকে যেন ভারতে না পাঠানো হয়। না চাইলে আপনি ট্র্যাপে পড়বেন। আপনি দেখবেন আপনার রুমে সার্ভিস যিনি করতে আসছেন উনি একজন বিউটিফুল মহিলা, বিশ্বাস করেন যে আমাদের যুগ যদি হয় সে তখন তো আর এটা করবে না মানে তা তো করে না, এটা তো স্বীকৃত। এটা আপনি আমার কি বলেন কি না বলেন আমার এটা যায় আসে না। আমাদের এটা চরমনাই হলে আমি জানি না, বাট টু বি অনেস্ট উইথ ইউ, ও করলে করতে পারবে না ইনভাবে। বাট দেখা গেলো কুয়াকাটা হুজুরে উনি তো আবার খাকিয়ে নিয়ে আসছিলেন, বা আই এম নট গেটিং ইনটু দিস পয়েন্ট, লিসেন জেন্টলম্যান। সো তারা এটা করেন না, কিন্তু আপনি দেখেন উনি বলছেন মানে আপনি গেলেন, আপনার রিসেপশনে আপনি পাবেন, এটা আগ থেকে সেট আপ করা থাকে, কোন হোটেলে আপনি যাচ্ছেন, রিসেপশনে আপনি পাবেন বিউটিফুল সুন্দরী মহিলা, আপনাকে মানে ভদ্রভাবে নম্রভাবে সুযোগ পেলে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে, মানে আপনাকে সুযোগ দিবে। ওয়াই? বিকজ ইউ আর টু ট্র্যাপ ইউ, দ্যাটস হোয়াট ইট ইজ। উনি বলছেন কোনোভাবেই, এবং উনি বলছেন এটা কোনোভাবেই যেন বাংলাদেশের কোনো সামরিক অফিসার
বাংলাদেশের কোনো কর্মকর্তাকে ভুলেও ভারতে পাঠানো না হয়। বিগত সরকার পাঠিয়েছে, তারা বলছেন যে যতজনকে পাঠিয়েছিল 90% কোনো না কোনো চেপে পড়েছেন ভারতে। তারা জানতেন না, বিশেষ করে আওয়ামী লীগের সময়কার প্রথম দিক যে 5 বছর গেছে একদম ধ্বংস করে ফেলছে আওয়ামী লীগের যত ধরনের মানে ব্যক্তি ছিলেন, ভুল করেছেন, মানে চেপে পড়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। সেই সময় আপনি একটা মোমবাতি এখন যদি আপনি আগুন দেন স্বাভাবিকভাবে দুর্বল হতে পারে, রাইট? এই ধরনের ঘটনা ঘটেছে, এরা আর এখান থেকে বেরোতে পারে নাই, জীবনে বেরোতে পারে নাই। মান সম্মান ইজ্জতের বয়ে, পরিবারের বয়ে, ছেলে সন্তানের বয়ে, মানে মানে বেজ্জত হয়ে পৃথিবী থেকে চলে যাবেন এইটার বয়ে, এবং কাজ তো যাবেই, মানে এটার বয়ে আর মুখ খুলতে পারে নাই, আর কখনোই কাউকে বলতে পারে নাই। ধীরে ধীরে দিকে দুঃখে ভিতরে মারা গেছিলেন এরা সবাই, মানে বুঝলেন তো, মারা গেছিলেন মানে ভিতরে যখন বুঝেছেন যে দে ওয়ার ট্র্যাপড, নিয়ে গেছে ফুটেজ সম্পূর্ণরূপে সিক্রেট ক্যামেরা এবং অত্যাধুনিকভাবে আপনি বিমানের ভিতরে তারা করে ফেলবে আপনাকে রেকর্ড করা। এভাবেই মানে বাংলাদেশকে ট্র্যাপ করার জন্য ফলো করা হয় বাংলাদেশের কর্মকর্তারা। আওয়ামী লীগের ওবায়দুল খাদের থেকে শুরু করে একজন ব্যক্তির রক্ষা নাই, সবাইকে তারা মানে রেকর্ড করে ফেলছে। কাউকে বাংলাদেশে করেছে, বিশেষ করে আমি বললাম না, আওয়ামী লীগের প্রথম 5 বছরে আওয়ামী লীগকে ধ্বংস করে ফেলছে একদম। কেন? আওয়ামী লীগের কোনো ব্যক্তি, ভালো ব্যক্তিও মুখ খুলতেই পারে না, বিকজ তারা ট্র্যাপ হয়েছিলেন কোনো হয় নারী দ্বারা অথবা টাকা দ্বারা, মানে দুর্নীতি, দুইটা থেকে একটা দ্বারা ট্র্যাপে পড়েছিলেন। এবং এটা সম্পূর্ণ মানে বিশ্বাস করেন আপনি ইসরায়েলি গভর্নমেন্টের মতো তারা ফলো করেছেন এটা, মানে তারা যেভাবে করেন এপস্টাইনের মতো, এটা তারা করেছেন আনবিলিভেবল সিচুয়েশন, আর বেরোতে পারে না। এই জন্য আমি এখনো বলছি, মানে বিএনপি যারা আছে তাদের কাউকে পারে নাই, এখানে আগের যারা ছিলেন জাতীয়তাবাদী বিশ্বাস ছিলেন, তো এরা খুব মানে কঠিন মানুষ ছিলেন, এদেরকে কোনোভাবে কিনতে পারে নাই, পারেও নাই, ফর এক্সাম্পল। বাট এখন আমি বলবো যারা আছেন বি কেয়ারফুল, কখনো বিশ্বাস করবেন না এদের কোনো টাকা পয়সা নারী গঠিত ব্যাপার যদি হয়, ভারতীয় কোনো, দূরে থাকবেন, এরা কিন্তু এই কাজটা আপনাদেরকে করবে। এবং আমি শুনেছি 2-1 একটু বিপদে আছেন, আমি জানি না কতটুকু বিপদে আছেন, তবে একটু বিপদে আছেন, এই বিষয়ে সন্দেহ নাই। বি কেয়ারফুল গাইস, এটা তারা ট্র্যাপ করে ইজ্জতের বয়ে, লজ্জার বয়ে, মানে এবং কোনোদিন আর এখান থেকে তারা বেরোতে পারে নাই। সো আজকে আমি এটা হলো একটা। সেকেন্ড থিং হলো আমাদের কর্মচারীদের ভারত কি শেখাবে? আপনি বলেন ভারত কি এরা কি শেখে? এটা তো আমার সবচেয়ে বড় প্রশ্ন। ভারতের যেখানে সাইকোলজিটাই ভুল, সেখানে তারা কি শেখে? আমি তো এটা বুঝলাম না ভাই, আপনি আমার বলেন তারা কি শেখাবে? যেখানে একটা দুর্নীতিগ্রস্ত মানে একজন আমলা ধরেন আপনি, বা চরম চারিত্রিকভাবে অধপতিত, এরকম আপনাকে কি প্রশিক্ষণ দেবে? আমরা বলেন তো, সে কি কখনো প্রশিক্ষণ দেবে যে আপনি আর ভালো হন, তাকে চ্যালেঞ্জ করেন ভবিষ্যতে? নো। ভারতে এই যে এবং একটানা এবং একচেটিয়া ভাবে ভারতে পাঠানো হয়েছে আমাদের অফিসারদেরকে, পার্টিকুলার সবচেয়ে সর্বনাশ যেটা আওয়ামী লীগ শিকার হয়েছে এবং আওয়ামী লীগ করেছে, সেটা হচ্ছে আমাদের সামরিক অফিসারদেরকে। আমি সামরিক অনেক অফিসারের সাথে আমার যোগাযোগ আছে, টু বি অনেস্ট উইথ ইউ, এরা মনে করেন দেশটা, আপনি জানেন তো এখনো বাংলাদেশের যে কোন মানে প্রতিষ্ঠানের তুলনায় বাংলাদেশ আর্মি এখনো বাংলাদেশ জাতীয়তাবাদ, মানে বাংলাদেশের জাতীয়তাবাদ মানে বাংলাদেশি বিশ্বাসী, এবং আমি যদি বলি যে মানে দেশপ্রেমের কোনো ধরনের অভাব নেই, তারা নিজেরা জানেন অনেকে তাদের এইভাবে মানে খেপে পড়েছেন তারা। ওনার বক্তব্য হলো, এই যে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, জাতিসংঘের স্থায়ী রাষ্ট্রদূত ছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, উনি বলছেন যে ভুলেও যেন কোনোভাবে বাংলাদেশের সামরিক, আপনারা বলেন যে মাসুম এইভাবে এই কথাগুলো তোমরা তুলো, এভাবে তোমরা তুলো, যে ভুলেও যেন বাংলাদেশের কোনো সামরিক অফিসারদেরকে ভুলেও যেন ভারতে পাঠানো না হয়। কোনো কিছু তো শেখেই না, বরং যে মান সম্মান, আত্মমর্যাদা, ইজ্জত সে সারা জীবন অর্জন করেছে পারিবারিকভাবে এবং পড়ালেখা করে এবং আর্মিতে যোগ দিয়ে, সব ধুলিসাৎ হয়ে যায় তার এক ট্রিপের মাধ্যমে। তারা নেই ট্র্যাপ করার জন্য, তাদের লিস্ট আছে কারা কারা ভবিষ্যতে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান হবেন, তাদের একটা লিস্ট করে রাখে, তারা একটা আইডিয়া করে রাখে, এবং পরবর্তী সময় তাদের লিস্ট অনুযায়ী তার সেনাবাহিনী প্রধান বানানোর চেষ্টা করে, সরকারের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট করে এবং মেকানিজম করে। এটা আওয়ামী লীগের সময় 100% তারা করেছে। আপনি কল্পনা করেন আজিজের মতো ব্যক্তি সেনাবাহিনী প্রধান বানিয়েছে, কারা বানিয়েছে? ভারতের রেকমেন্ডেশন, ওটা তো ভারত বানিয়েছিল আজিজকে। না হলে একটা ব্যক্তি তার সারা পরিবার সন্ত্রাসী, সে অন দ্য বেসিস অফ ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্ট সে কোনোদিন সেনাবাহিনী প্রধান হতে পারে না, ইম্পসিবল, বিকজ অফ দ্য ইমেজ, সেনাবাহিনী ইমেজ, এবং টু কন্ট্রোল এন্ড মেইনটেইন দ্য ইমেজারি অফ বাংলাদেশ আর্মি। দিস ইজ হাউ ইট ইজ। আপনি কেন আপনি ধরেন উনি খুবই মানে আপনার দক্ষ অফিসার, আর আজিজ কি দক্ষ অফিসার ছিল আমরা কি বুঝতে বাকি আছে? এই লোকে হাঁটতেই পারতো না ঠিক মতো, কিভাবে সেনাবাহিনী অফিসার হলো? এটা তো আমি আশ্চর্য হই এখন পর্যন্ত। আমরা দেখি না সারা পৃথিবীতে সেনাবাহিনীরা কিভাবে কাজ করে, আমেরিকান সেনাবাহিনী আমরা দেখি না তারা কিভাবে কাজ করে, তাদের সিস্টেম আমরা ফলো করি প্রতিনিয়ত, এগুলো নিয়ে সারাদিন আমরা থাকি, আমরা কি দেখি নাকি এগুলো ভারতের? তো মূল জায়গাতে আমি আপনাদেরকে বলি, সো বলছেন ভাই ইটস good that you are sitting of making speeches. Oh, thank you so much. So উনি আমারে বলেছেন প্রথম আলোর এই রিপোর্টটা এখন করেছে, যদিও প্রথম আলোর এখানে চুলকানি হতে পারে, আমি জানি না তাদের চুলকানি আছে কিনা, তবে প্রথম আলো যে আমি জানি না তারা প্রথম আলো এখানে কিভাবে দেখেছেন তারা বিষয়টাকে, এটা আমি আমার জানার ইচ্ছা, মানে যদিও তারা বলেছেন, এবং কয়েকটা জিনিস আজকে আপনাদের সামনে তুলে ধরি এই স্বল্প সময়ে। আপনি দেখেন এটা একটা গুড জিনিস। আমি সরকারকে মানে প্রধানমন্ত্রীকে বলবো, বাংলাদেশের কোন অফিসার ধরেন আজকে আমাকে বলা হয়েছে তুমি এটা নিয়ে কথা বলো, লিঙ্কটা পাঠিয়ে বলা হয়েছে, এগুলো নিয়ে তোমরা কথা বলো, তোমরা উঠাও, সরকার যেন বলে কোনো সামরিক অফিসারকে ভারতে না পাঠায়, কোনো কাজে আসে না, বরং ধ্বংস করে দেয়, এক ট্রিপে তার ক্যারিয়ার ধ্বংস, বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস। ট্রাস্ট মি গাইস, আমি এটা বলছি, আপনারা এই কথাটা প্রতিটা জায়গাতে পৌঁছে দিবেন, আপনারা নিজেও বলবেন। আমি বড় বড় যারা আছেন মানে আমাদের সোশ্যাল মিডিয়াতে তাদেরকে অনুরোধ করবো এই কাজগুলো আমি বারবার বলি, কোর জায়গাতে যদি পরিবর্তন না আনেন, উই আর সো প্যাশন অ্যাবাউট ইন্ডিয়া অল ডে লং। আচ্ছা, ফ্যান্টাস্টিক, গুড কোয়েশ্চন। ইটস নট অ্যাবাউট প্যাশন. These are the issues, honestly speaking, before us to protect Bangladesh. Why? Let me tell you why. Bharat supposed to be the best friend of Bangladesh, and Bharat could be seriously benefited from Bangladesh.
But unfortunately, because of the dirty and uneducated mindset of Indian government, to be honest with you, I'm sorry, I have to tell you like that. Why? Because the government of India is not educated right now. This government, completely the Indian government, run by seriously ill-thought, uneducated people, not intellectual at all. এটা আমরা তো কয়েকজন মন্ত্রী বিশেষ করে কয়েকটা ব্যবহার দেখেছি। এর মধ্যে হচ্ছে এই যে ফান্ডামেন্টালিজম তারা যে তৈরি করেছে তাদের ভিতরে, এটা ধ্বংস করে দিচ্ছে ভারতকে। বাংলাদেশের সাথে যদি ভারত শত্রুতা করে, ভারতের বিপদ ভারত ডেকে আনছে। এই যে পাকিস্তান পাকিস্তানি মানে বাংলাদেশ দিন সেদিন হচ্ছে, আপনি কি মনে করেন এমনিতে হচ্ছে? ভারতের কাছ থেকে এই বিট্রে, ভারতের কাছ থেকে এই যন্ত্রণা, ভারতের কাছ থেকে এই অনাচার, খারাপ ব্যবহার এবং ধ্বংসাত্মক ব্যবহার বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এর কারণে বাধ্য হয়েছে। না হলে তো আমাদের দরকার না। ভারত আমাদের নেক্সট ডোর, পাকিস্তান তো আমাদের কাছাকাছি না। আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক রাখবো, কিন্তু ভারতের সাথে তো শত্রুতা করে নাই। এবং আমি বারবার বলেছি, আই হ্যাভ নো প্রবলেম উইথ India's territorial integrity and anything else, but all I want from India is that do not meddle anything, I mean, about the internal affairs of Bangladesh. That's what we want from India. কিন্তু তারা আমাদেরকে আজকে যে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান দাঁড় হতে পারে নাই, আপনার প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই, বাংলাদেশ স্টেবল রাষ্ট্র হিসাবে গড়ে উঠতে পারে নাই, একমাত্র ভারতের এই ষড়যন্ত্রের কারণে। এবং এখন যদি আমি তো মনে করি উই নিড অ্যান ইনস্টিটিউশন রাইট নাও দ্যাট উইল ওভারসি ইন্ডিয়ান অ্যাফেয়ার্স। ইনস্টিটিউশন, আজকে বলে গেলাম ইনস্টিটিউশন। এতদিন বলেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা উইং দরকার আমাদের। উইং কি? আপনার বাংলাদেশ হবে সেকেন্ড গাজা। এই দেখেন, ভারত থেকে এই পোস্টটা আসছে, বাংলাদেশ হবে সেকেন্ড গাজা। সো আপনারা দেখেন তাদের সাইকোলজি, এটা কিন্তু আমরা বলি না কখনো। আমি এখনো বলছি আমরা চাই ভারত শান্তিতে বসবাস করুক, তারা প্রোগ্রেস, বাংলাদেশ কখনো সেকেন্ড গাজা হবে না। ভারত কোন অবস্থাতে যাবে সেটা সময় বলে দেবে। আবার বলছি, সময় বলে দেবে। ভারত ইজ এ কান্ট্রি ইন টার্মস অফ পাওয়ার ওর ইনফ্লুয়েন্স জিরো। মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি আজকে লাথি দেয়, আগামীকাল ভারত বঙ্গোপসাগরে কেন মানে ভারতীয় মহাসাগরে পড়ে সারা এত কোটি কোটি মানুষকে নিয়ে ভারত মরতে হবে। শুধু মধ্যপ্রাচ্যের এরা যদি একটু কি দেয়, আপনার নাড়া দেয়, আরেকটি গণঅভ্যুত্থান ঘটানো হবে বা আরেকটি গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছে। আমরা আমাদের বিষয়গুলো রাজপথে নিষ্পত্তি করব। এই সরকার কদিন থাকবে? আওয়ামী লীগ তো পালিয়ে ভারতে যেতে পেরেছে, আপনারা পালাবেন কোথায়? আপনাদের তো পালানোর জায়গা নেই। অথবা যে লন্ডন থেকে এসেছেন সেই লন্ডনে আবার আপনাকে চলে যেতে হবে। ব্যাগেজ এগুলো সব গুছিয়ে রাখুন। আচ্ছা বলেন তো, এই কথাগুলো কি আমার না? এই কথাগুলো কেউ না কেউ সমস্বরে অনেকগুলো কণ্ঠ একত্র করে বাংলার আকাশ বাতাস কাঁপিয়ে এই যে নতুন একটি সরকার এলো, আজকের এই ভিডিও যখন করছি তখন সবে মাত্র 70 দিন হয়েছে, 2 মাস 10 দিন। তো এই অল্প সময়ের মধ্যে কারা এই কথাগুলো বলছে প্রকাশ্যে, রাজপথে এবং অন্যান্য জায়গাতে, এইগুলো একটা সমীকরণ। 2 নম্বর হলো যে এই সরকারের পরিচয় কি? এটা কি বিএনপি সরকার নাকি বিএনপির যে একটা জোট আছে সেই জোটের সরকার? এখানে কি বিএনপি ছাড়া অন্য কোনো দলের নাম আপনারা বলতে পারেন, যেটাকে ইতিপূর্বে যেমন দেখা গেল মহাজোটের সরকার বলা হতো বা বিএনপি জামাত জোটের সরকার বলা হতো, তো সেইরকম কোনো পরিচয় আছে কিনা? পরিচয় নেই। এখানে জোনায়েদ সাকি, নুরুল হক নুরু, তারা যে এই সরকারের সাথে আছে, মানে আপনি বুঝতেই পারবেন না যে তারা ভিন্ন একটা দল থেকে এসে জোট করেছেন। অ্যাজ ইট ইস মনে হয় তারা বিএনপির একেবারে আপনজন, ইভেন বেটার দ্যান বিএনপি। তাদের কথাবার্তা, আচার আচরণ, ইভেন আন্দালি প্রমাণ পার্থ, মানে পার্থর একটা দল আছে, ছোট হোক বড় হোক এটা তো দল। নুরুর একটা দল আছে, সেটা ছোট হোক বড় হোক। জোনায়েদ সাকির একটা দল আছে, আর অন্যদিকে ববি হাজ্জাজ, তারা তো নিজেদের দল। তারপরে সেলিম সাহেব, সাদাত হোসেন সেলিম, তার যে একটা দল এলডিপি, এগুলো সব তারা ব্যান্ড করেছেন, মানে বন্ধ করে ভ্যানিশ করে দিয়ে বিএনপিতে যোগদান করেছেন। আরও একজন আছেন রেদওয়ান আহমেদ, তিনি তো বিএনপিতে যোগদান করেছেন। ফলে আসলে এই জোটটি মূলত এখন আর জোট হিসেবে নয়, এটা বিএনপি এবং গং, বিএনপি অ্যান্ড গং, তাদের সমমনা যারা লোক আছেন, আমরা এই কথাগুলো বলে থাকি, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক, তারপরে একত্রে তারা কাজ করে, জাস্ট অনেকটা গ্যাং হিসেবে নেতিবাচক অর্থে এটা ব্যবহৃত হলেও আইনের ভাষায় এটাকে বলা হয় বিএনপি অ্যান্ড গং। বাদী বা বিবাদী এবং তাদের যারা সঙ্গী সাথী আছেন তাদের মধ্যে যে একটা মহরম দহরম সম্পর্ক, মাখন মাখন সম্পর্ক, এই জিনিসগুলো বোঝানোর জন্য, উষ্ণ উষ্ণ সম্পর্ক, রক্তের সম্পর্ক, এই জিনিসগুলো বোঝানোর জন্য আইনের ভাষায় অমুক অ্যান্ড গং, কাদের অ্যান্ড গং, জাবের অ্যান্ড গং, এরকম জিনিসগুলো বোঝানো হয়। সেই দিক থেকে বিএনপি অ্যান্ড গং এর অর্থ যে বিএনপির সাথে যারা যারা আছে তাদের সবার সঙ্গে একটা জড়োয়া ভাই, মায়ের পেটের ভাই, স্বামী স্ত্রীর সম্পর্ক, যেগুলো রাজনীতি ইতিপূর্বে যখন আপনারা শুনেছেন এরকম একটা ভাব বোঝায়। এবার বিরোধী দলে আসেন। বিরোধী দলের মধ্যে একটা জোট হয়েছে, সেই জোটগুলোর মধ্যে আপনি কাদেরকে চিনেন? এখানে দুটো জোট, অর্থাৎ সরকারের একটা জোট আর বিরোধী দলের একটা জোট। বিরোধী দলের যে জোট আছে ওটাও কিন্তু সরকারের মতোই। এখানে এনসিপি আছে, জামাত আছে, আর কে আছে আমি তাদের নাম জানি না। 11 দলীয় জোট বলা হচ্ছে, কিন্তু অন্য যে দলগুলো আছে আমি তার নাম একটার নাম জানি না।
কিন্তু এনসিপিকে কি আপনার মনে হয় যে এটি জামাত নয়, বা জামাতকে মনে হয় যে তারা এনসিপির অভিভাবক নন, এরকম কি মনে হয় আপনার? ইট মিনস এখানে যে 11টি দল আছে, এই 11টি দল মনে হচ্ছে যে তারা একই মায়ের পেটে ভাই, অর্থাৎ জামাত অ্যান্ড গং। অথবা আপনি যদি এনসিপিকে ভালোবাসেন তাহলে এনসিপিকে আগে আনেন, তাহলে এনসিপি অ্যান্ড গং, বিএনপি অ্যান্ড গং ভার্সেস জামাত অর এনসিপি অ্যান্ড গং। এই হলো আপাতত দৃশ্যমান পরিচয়। আচ্ছা, এখন এরা কি তলে তলে সমঝোতা করে ক্ষমতায় এসেছে? এটা আপনি আমি বলছি না, ওই পার্লামেন্টে যারা সংসদ সদস্য তাদের মধ্যে অনেকেই বলছেন যে এরা হলো আমি এবং মামু। আমি এবং মামুদের যে একটা সমঝোতা, সেই সমঝোতাটা কেমন হতে পারে? আগে যেমন একটা আমরা শুনেছি গৃহপালিত বিরোধী দল। গৃহপালিত বিরোধী দলের উদ্ভাবক জনাব হুসাইন মোহাম্মদ এরশাদ, প্রয়াত প্রেসিডেন্ট। আর এই গৃহপালিত বিরোধী দলের জনক একজন হলো উদ্ভাবক, যিনি আবিষ্কার করেছেন, ইনভেন্টেড, জনাব হুসেইন মোহাম্মদ এরশাদ। আর এটার যে একটা থিওরি, অনেকগুলো 80-90টা দলকে একত্র করে, এখন যেমন 11টা দল আছে, এরকম 80-90টা দলকে একত্র করে বাংলাদেশের প্রথম বিরোধী দলীয় যে নেতা বা বিরোধী দল, এটার যে জনক, ফাদার, পিতা, তিনি হলেন জনাব আসম আব্দুর রব। জাসদের একাংশে সভাপতি ছিলেন বা সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু উনি আসলে জাসদ বড় ব্যাপার নয়, বাংলাদেশের কিংবদন্তির ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের ইতিহাস সৃষ্টিকারী একজন নেতা, যার যে বর্ণাঢ্য ইতিহাস, সেই ইতিহাস বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার, সেই ইতিহাস বাংলার সিংহ, সেই ইতিহাস বাংলার শেরে বাংলা। মানে আপনি যা কিছুই বলেন না কেন, আসম আব্দুর রব একটা ইতিহাস। তো সেই ইতিহাসের মহানায়ককে একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে হুসেইন মোহাম্মদ এরশাদ তার গৃহপালিত বিরোধী দলীয় নেতা বানাতে পেরেছিলেন। অথবা নেতা নিজে, তিনি তার সেই জঙ্গল ছেড়ে, বাঘের হুঙ্কার ছেড়ে, তিনি সার্কাসের বাঘ, লক্ষণ দাস যে সার্কাস অ্যান্ড কোম্পানি ছিল, সেই সার্কাসের বাঘ হওয়ার জন্য তিনি সে খাঁচায় ঢুকেছেন। তার সঙ্গে যারা খেলেছে তাদেরকে তিনি হা করে দিয়েছেন, যারা মুখের মধ্যে হাত ঢুকানো যায় তাদেরকে তিনি অনুমতি দিয়েছেন, বা তাদেরকে তিনি বলছেন যে আমি খেলবো, আমার পিঠে তুমি চলো, আমি কিচ্ছু বলবো না, আমার নখ নেই, দাঁত নেই, ইত্যাদি সব কিছু। মানে অ্যাজ এ হোল বাংলাদেশের ইতিহাসে গৃহপালিত বিরোধী দল এবং বিরোধী দলের জনক জনাব হুসেইন মোহাম্মদ এরশাদ এবং আসম আব্দুর রব কিংবদন্তি হয়ে আছেন, আদার দেন এনি অফ দ্য হিস্ট্রি। যেমন ওনার ছাত্র রাজনীতির হিস্ট্রি কিংবদন্তি, এরশাদ সামরিক শাসক, শরীর শাসক, ইটস এ হিস্ট্রি। কিন্তু উনি যে একটা পার্লামেন্ট তৈরি করেছেন, সেই পার্লামেন্টে যে একটা গৃহপালিত বিরোধী দল তৈরি করেছেন, এটা লিজেন্ড হয়ে আছেন। এর কারণ হলো যে আমরা পরবর্তীতে সবাই উনার এই পদাঙ্ক অনুসরণ করেছেন। সেই অর্থে গৃহপালিত বিরোধী দলের একটা পার্লামেন্ট হয়, সেই পার্লামেন্টের জনক আবার হুসেইন মোহাম্মদ এরশাদ, সংসদীয় রাজনীতির জনক হুসাইন মোহাম্মদ এরশাদ। এবং সেটাকে যারা পরবর্তীতে অনুসরণ করেছেন, তারা আসলে এরশাদকে মানস পিতা, এরশাদকে তাদের ফাদার, সেই হিসাবে তারা স্বীকৃতি দিয়ে এরশাদের অনুসৃত যে বৈজ্ঞানিক পদ্ধতি, সেটা তারা অনুসরণ করেছেন। তো সেই দিক থেকে এরশাদ সাহেবের যে পার্লামেন্ট, অষ্টাশি পার্লামেন্ট, এটার যে তর্জন ছিল, গর্জন ছিল, এটা একদিকে আমি তো বললাম যে একদিকে হোসেন মোহাম্মদ এরশাদ, আপনি তাকে যদি মানে যাকে বলা হয় জুলিয়াস সিজার হিসেবে তুলনা করতে পারেন, সেই তুলনায় সেই যে তাকে সার্কাসের বাঘ হিসেবে আসম আব্দুর রবকে তুলনা করতে পারেন। কিন্তু পরবর্তীতে যে 2014 সনের বিনা ভোটে নির্বাচনের মাধ্যমে 14, 18 এবং 16 মানে 24, এই তিনটি যে নির্বাচন, এই তিনটি নির্বাচনে গৃহপালিত বিরোধী দল শুধু একটা ছিল না, এটাকে প্রজনন ঘটিয়ে, এটিকে যাকে বলা হয় আরও এর বংশ বিস্তার করে একাধিক গৃহপালিত বিরোধী দল বানানো হয়েছিল। এবং সেটা জানাতেন লোক নয়। আপনি চিন্তা করুন, এরশাদ সাহেব তো ছিলেনই, এরশাদ সাহেবের তিনটা গ্রুপ, এরশাদ সাহেব, তার স্ত্রী, তারপরে তার ভাই, এই তিনটা গ্রুপকে তিনটি বিরোধী দলের সেকশন অ্যান্ড সাবসেকশন ধরতে পারেন। এরপর আপনি ধরেন ওয়ার্কার্স পার্টি, সেখানের আবার দুটো সাবসেকশন, একটা হলো ফজল হোসেন বাদশাহ আর একটা হলো রাশেদ খান মেনন। এরপরে ধরুন ইনু সাহেব, হাসানুল হক ইনু, তারও দুটো গ্রুপ, তিনি একটা গ্রুপের নেতৃত্ব দিতেন, আর একটা গ্রুপ সেই ছিলেন মইনুদ্দিন খান বাদল। এরপরে ওই যে দিলীপ বড়ুয়া, যাকে মন্ত্রী বানানো হয়েছিল, তার একটা দল ছিল। এরকম অসংখ্য মানে গৃহপালিত এই গ্রুপ অফ গৃহপালিত বিরোধী দল। শেখ হাসিনা এটাকে এমন একটা জায়গাতে নিয়ে গেছেন, সেই বিরোধী দলের আগে যাকে আমি বাঘ বললাম, বাঘ সার্কাসে হওয়ার জন্য তারা সেই বিরোধী দলের সেই পোশাক পরে শেখ হাসিনার খাঁচায় ঢুকেছে মানুষকে রং তামাশা দেখানোর জন্য। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সকলের কথাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। যারা করেছেন ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই,
আল্লাহ হাফেজ।